পৃথিবীর সম্মিলিত ইউরোপিয়ান দেশগুলোকে নিয়ে সেই আক্রমণ করবে। একই কায়দায় ইরাক, সিরিয়া এই সমস্ত দেশগুলোকে সে ধ্বংস করেছে। তার মানবাধিকার আপনি দেখবেন আজকে ফিলিস্তিনে গত ১.৫ বছর ধরে যে যুদ্ধ চলছে, ইসরায়েলের পত্রিকা রিপোর্ট করেছে ১ লক্ষের উপরে সেখানে মানব সন্তান শেষ হয়ে গিয়েছে। খন্ড বিখণ্ড হয়ে মানবদের আকাশে উড়ে। সেখানে তাদের মানবাধিকার হলো ইসরায়েলকে অন্য একটি রাষ্ট্র বানাতে হবে। সেই জাতিসংঘের একটি পার্ট বাংলাদেশি মানবাধিকার কমিশন, অথচ বাংলাদেশি জাতীয় মানবাধিকার কমিশন রয়েছে। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করি, ওনাদের কাজ কি? ওরা তো কাজ করবেন আরাকানে, যেখানে ৪,৫০০ বছরের ইতিহাস সমৃদ্ধ একটি জাতি রয়েছে। এই জাতি একটা সময় স্থানীয়ভাবে ধর্ম প্রচারের মধ্য দিয়ে, স্বাভাবিক জীবন যাপনের মধ্য দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সে রোহিঙ্গা জনগোষ্ঠী, যারা জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে রাষ্ট্রহীন নাগরিকে পরিণত হয়েছে, তারা তো তাদের অধিকারের কথা বলবে। ২০১৭ সালের পরে ১০ লক্ষের অধিক আরাকানের রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে এসেছে। ১৯৭৪ সালের পর থেকে আজ অব্দি ১৭ থেকে ১৮ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে অবস্থান করছে। তাদের জন্য তারা কিছু ডলারের ব্যবস্থা করে। কেন এটা করে জানেন? আমার সরকারকে তারা বুদ্ধি দিয়েছে ২০০-৩০০ কিলোমিটার দূরে তাদেরকে রাখার ব্যবস্থা করার জন্য, যেন তাদের মাতৃভূমির যে অক্সিজেন এটা তারা ভুলে যায়। জসীমউদ্দিন ওইখানে তোর দাদির কবর গালিম গাছের নিচে, এই রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে বলতে পারে যে ওইখানে আমাদের আবাস ভূমি নোয়াখালীর জায়গা টলে। অর্থাৎ একটা সময়ে রোহিঙ্গা জনগোষ্ঠী আরাকানের কথা বলে যাবে। তারা নোয়াখালীর মাস পিপলের সাথে, চট্টগ্রামের জেনারেল জনগণের সাথে মিলে মিশে যায়, এই পরিকল্পনা নিয়ে তারা হাঁটছে। তারা তো কাশ্মীরের কথা বলে না, অথচ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জাতিসংঘের কাছে ওয়াদা করেছে ১০ বছরের মাথায় কাশ্মীরে একটা ভোট হবে। কাশ্মীরের জনগণ ভোটের মাধ্যমে যেদিকে যাবে সেটা হবে। তারা যদি স্বাধীনতা চায়, তারা যদি ভারতের সাথে থাকতে চায়, জাতিসংঘ তো সেই কথা বলছে না। অথচ কাশ্মীর পৃথিবীর সবচাইতে বড় সেনা শাসিত কারাগারে রূপান্তরিত হয়েছে। ৮ লক্ষ সামরিক স্থায়ীভাবে ওখানে বসবাস করে, ২ লক্ষ আসা যাওয়ার মধ্যে থাকে। ১০ লক্ষ সেনা শাসিত কাশ্মীর অন্ধকার একটা প্রকোষ্ঠে পরিণত হয়েছে। তাদের মুক্তির কথা তারা বলছে না, তারা কাদের কথা বলছে? তারা খুব দ্রুত সময়ের মধ্যে পূর্ব তিমুরকে স্বাধীন করে, তারা দ্রুত সময়ের মধ্যে সুদানকে ভাগ করে দক্ষিণ সুদান বানায়। এরা স্বপ্ন দেখে জম্মুল্যান্ড নামে একটি রাষ্ট্র হবে পৃথিবীতে, তার একটি অংশ হবে আমার পার্বত্য চট্টগ্রাম। অথচ ইতিহাস স্পষ্ট করেছে পার্বত্য চট্টগ্রাম এই ভূখণ্ডের একটি অংশ। ওখানে যে মানুষগুলো বসবাস করছেন তারা মাইগ্রেটেড পিপল, তারা আগত জনগণ। তারা কোনোভাবে ইতিহাস প্রমাণ করে না তারা ইন্ডিজিনাস পিপল কিনা। অর্থাৎ তারা ভারতে অত্যাচারিত হয়ে, নিপীড়িত হয়ে, নির্যাতিত হয়ে, জুলুমের শিকার হয়ে এই অংশে আশ্রয়ের জন্য এসেছে। কত বছর আগে এসেছে? ২০০ বছর কিংবা ২৫০ বছর আগে। ওরা যদি আদিবাসী হয় তাহলে আমি কে? আমার তো উত্তরসূরিরা এই ভূমিতে ৫,০০০ বছরের অধিক সময় ধরে বসবাস করছে। আদিবাসী তো আমি। তাদেরকে যদি আদিবাসী বলা হয়, আমরা কি ধরনের সমস্যায় পড়বো? জাতিসংঘ স্পষ্ট করেছে আদিবাসী যে জনগোষ্ঠী একটা রাষ্ট্র চাইলে তার উপর সকল আইন প্রয়োগ করতে পারবে না। এছাড়া সবচেয়ে সেন্সিটিভ যে বিষয়টি, আদিবাসী জনগোষ্ঠী যদি কোনো রাষ্ট্রের বর্ডার অঞ্চলে থাকে, ওই বর্ডারের অপর প্রান্তে যে রাষ্ট্র আছে ওখানে যদি সমগোত্রীয় কোনো জনগোষ্ঠী থাকে, ওই বর্ডারটা মুক্ত থাকবে, কোনো সেনাবাহিনী ওখানে থাকবে না, তারা অবাধে চলাচল করতে পারবে।
বিষয়টা কত কঠিন এবং কত ভয়ঙ্কর বুঝেন। অর্থাৎ আমার পার্বত্য চট্টগ্রাম ভারত বাংলার অংশে কোনো বলা থাকতে পারবে না। যেদিন বাংলাদেশ এটাকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিবে, সাইন করবে, সেদিন থেকে অটোমেটিক পার্বত্য চট্টগ্রাম আমার থেকে বিলুপ্ত হয়ে যাবে। ওই ওরা তো রেড ইন্ডিয়ান যারা আমেরিকাতে থাকে তাদেরকে আদিবাসী বলেন না। অথচ আমেরিকা যখন মূল পৃথিবীর সাথে সম্পৃক্ত হয়েছে সেই সময় যারা এই আমেরিকাকে আবিষ্কার করেছেন তারা যাদেরকে পরিচয় দিয়েছেন আমেরিকান হিসেবে রেড ইন্ডিয়ান মূল আমেরিকার জনগোষ্ঠী, তারা তো আমেরিকা শাসন করেন না। আমেরিকা শাসন করেন গ্রাম জাতীয় লোকেরা, যারা পৃথিবীতে সৌন্দর্য প্রতিযোগিতার জনক, যারা বিকিনি পরে চলাফেরা করে। একবার চিন্তা করে দেখেন, আমার মা আমার বোন বিকিনি পরে চলাফেরা করবে রাষ্ট্রে, ওরা বাংলাদেশে আসতে চায়, সুন্দর কিছু কথা বলে, আমরা গণতন্ত্রের কথা বলবো, গুণের কথা বলবো, নিপীড়ন নির্যাতনের কথা বলবো, বিরোধী দলের উপর যে অবিচার হয় তার কথা বলবো। আমরা যে সময় বিরোধী দল ছিলাম, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের উপরে যে অবিচার চালিয়েছিল প্রায় 15.5 বছর, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ওদের সেই সকল কথাগুলো আমাদের কাছে সেই সময় ভালো লাগার কথা। কারণ শেখ হাসিনা গণতন্ত্রকে কোনোভাবে তোয়াক্কা করেননি। আর কথা বলা যাবে না, খুব 2 মিনিট কথা বলবো। এদেশ একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, কিন্তু আমরা দেখেছি ভারতীয় আগ্রাসনে এদেশে বাকশাল গঠন হয়ে অতঃপর 1975-এর 15 আগস্ট হয়েছে। শেখ হাসিনাও সেই ভারতীয় আগ্রাসনে বাংলাদেশকে একটি উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করার প্রয়াস চালিয়েছে। এদেশের সবচেয়ে বেশি নিপীড়ন এবং নির্যাতনের শিকার হয়েছে নারী টুপিওয়ালা মানুষগুলো। অথচ এদেশের 91% মানুষ মুসলিম। এদেশে যদি কোনো অধিকারের কথা বলা হয়, গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলা হয়, তাহলে প্রথমেই এই 90% মানুষের মূল যে চাহিদা শক্তি তাকে আমরা প্রাধান্য দিব। এলজিবিটি, এই যে সমকামিতা, এই যে এনজিও বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য জাতিসংঘ বাংলাদেশে একটি সংস্থা ওপেন করার জন্য চাচ্ছে, এটা যদি বাংলাদেশে একবার প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ আর বাংলাদেশ নামে পরিচিতি থাকবে না। 1947 সালে আলফ্রেড কিনসে এই মূলত তত্ত্বের জনক ছিলেন। 1947 থেকে আজকে প্রায় কত বছর, 53, 25, 78 বছর ধরে আমেরিকা রাষ্ট্র এই বিষয়টাকে পৃথিবীতে তুলে ধরেছে। আজকে তার চূড়ান্ত পর্যায়ে এসেছে। তারা পৃথিবীকে যে আলফ্রেড কিনসে যে মানুষের জন্য আচরণের 6টি তত্ত্বের কথা বলেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ 2টি তত্ত্ব হল সমকামিতা এবং পশুর সাথে মানুষের জোড়াচার। কি নিকৃষ্টতম, কি লজ্জাকর, কি বিমর্ষ চাহিদা তাদের।